আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিপিওস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে রয়েছে গাজা উপত্যকা। ফিলিস্তিনের এই অংশের মুসলিম মানুষগুলো এখন বিশ্ব মানচিত্র থেকে বিলীন হওয়ার অপেক্ষায়। অথচ গাজা ফিলিস্তিনের একটি অংশ, আর ফিলিস্তিনের শাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করছে প্যালেস্টাইন অথরিটি বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ। কিন্তু গেল 15 মাসের যুদ্ধে কিংবা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর থেকে গাজায় যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা পরিচালনা করছে তা বন্ধে প্যালেস্টাইন অথরিটির কোনো ভূমিকা দৃশ্যমান নয়। প্যালেস্টাইন অথরিটি হলো এমন একটি নেতৃত্ব যা কাগজে আছে কিন্তু বাস্তবে কোনো ভূমিকা নেই। ফিলিস্তিনি নেতৃত্বের কেন এই হাল হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজব এবারের প্রতিবেদনে। প্যালেস্টাইন অথরিটি বা পিএ গঠিত হয় 1994 সালে। 1993 থেকে 95 সালের অসলো চুক্তির পর এর কাঠামো দৃশ্যমান হয়। বর্তমানে প্যালেস্টাইন অথরিটি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এই সংস্থাটি মূলত 5 বছরের জন্য সাময়িক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তৈরি করা হয়েছিল, যাতে আনুষ্ঠানিক একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত পশ্চিম তীর, জেরুজালেম ও গাজার ফিলিস্তিনিদের শাসন করা যায়। অসলো চুক্তিতে পশ্চিম তীরকে 3টি এলাকায় ভাগ করা হয়, যার কিছু অংশ প্যালেস্টাইন অথরিটির নিয়ন্ত্রণে দেওয়া হয়। এগুলো হলো এরিয়া এ, মোট ভূমির 21%, যা সম্পূর্ণভাবে প্যালেস্টাইন অথরিটির প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণাধীন। এর মধ্যে রামাল্লা, নাবলুস ও জেনিন শহর অন্তর্ভুক্ত। এই এলাকা ও এরিয়া বি, এই দুটো মিলিয়ে 3.1 মিলিয়ন ফিলিস্তিনির বসবাস ছিল। এরিয়া বি ভূমির 18%, যেখানে প্রশাসনিকভাবে প্যালেস্টাইন অথরিটি নিয়ন্ত্রণ করে, তবে নিরাপত্তার দায়িত্বে থাকে ইসরায়েল। এটি মূলত গ্রামীণ অঞ্চল ও গ্রামসমূহ। আর তৃতীয়টি হল এরিয়া সি। বাকি 61% ভূমি সম্পূর্ণভাবে ইসরায়েলের প্রশাসনিক ও নিরাপত্তার নিয়ন্ত্রণে। এর মধ্যে সীমান্ত, বাইরের নিরাপত্তা, জেরুজালেম ও বসতি অন্তর্ভুক্ত। এই অঞ্চলসমূহ ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল 2000 সালে। এই পরিকল্পিত আলোচনায় আরও যেসব বিষয় অন্তর্ভুক্ত ছিল তা হল সীমান্ত নির্ধারণ, বসতি নির্মাণ, জেরুজালেমের মর্যাদা, ইসরায়েলি সামরিক উপস্থিতি এবং ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনের অধিকার। তবে ফিলিস্তিন রাষ্ট্র সংক্রান্ত আলোচনা 2000 সালে ব্যর্থ হয়ে যাবার পর পিএ কেবলই একটি সংস্থায় পরিণত হয়েছে, যার কেবল একটি নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়া সেই অর্থে আর কিছুই নেই। প্রতিষ্ঠার পর 3 দশক পেরিয়ে গেলেও প্যালেস্টাইন অথরিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। বর্তমানে প্যালেস্টাইন অথরিটি শুধুমাত্র পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণ করে এবং ফিলিস্তিনিদের মধ্যে এই কাঠামোটি ব্যাপকভাবে জনপ্রিয়তাও হারিয়েছে। অধিকাংশ ফিলিস্তিনি মনে করেন যে প্যালেস্টাইন অথরিটি ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করে। তাছাড়া এখনো পর্যন্ত সংস্থাটি ফিলিস্তিনিদের স্বাধীনতা রক্ষায় ব্যর্থ হয়েছে এবং ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের দায়েও অভিযুক্ত হয়েছে। প্রথম যখন প্যালেস্টাইন অথরিটি গঠন করা হয়, তখন এর নেতৃত্বে ছিল প্রবাস থেকে ফিরে আসা নেতারা, যাদের অধিকাংশই ছিল ফাতাহ নামক রাজনৈতিক দলের। গত 3 দশক ধরে ফাতাহ ফিলিস্তিনি রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে। একসময় ফাতাহর নেতা ছিলেন ইয়াসির আরাফাত, যিনি সে সময় প্যালেস্টাইন মুক্তি সংস্থা পিএলও এর চেয়ারম্যানও ছিলেন। আরাফাত প্যালেস্টাইন অথরিটির প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং অন্যরা প্যালেস্টাইন লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। ইয়াসির আরাফাত 2004 সালের শেষের দিকে মারা যান। তিনি প্যালেস্টাইন অথরিটির আইন প্রণেতা ও প্রেসিডেন্ট নির্বাচন দেখে যেতে পারেননি, যা 2006 সালে অনুষ্ঠিত হয়। প্রথম দিকে প্যালেস্টাইন অথরিটি শক্তিশালীভাবে গঠিত হয়। এতে ছিল 132 সদস্য বিশিষ্ট আইনসভা এবং বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠান। এর অধীনে আরও প্যালেস্টাইন ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেস নামে একটি নিরাপত্তা বাহিনী ছিল। প্যালেস্টাইন অথরিটির নিজস্ব একটি অর্থনৈতিক ব্যবস্থাও ছিল, যা 1994 সালের প্যারিস প্রোটোকলের অধীনে চালু হয়। এটি ছিল অসলো চুক্তির একটি অর্থনৈতিক সংযোজন। প্যালেস্টাইন অথরিটির দুটি প্রধান আয়ের উৎস ছিল। একটি হল ক্লিয়ারেন্স রেভিনিউ, যার আওতায় ইসরায়েল প্যালেস্টাইন অথরিটির পক্ষে কর সংগ্রহ করে দেয়, আর দ্বিতীয় উৎসটি ছিল বিদেশি সহায়তা। এখন পর্যন্ত প্যালেস্টাইন অথরিটির এই দুটো আর্থিক উৎসের উপরই নির্ভরশীল। এই কারণে যখনই ইসরায়েল বা আন্তর্জাতিক মহল চাপ প্রয়োগ করতে চায়, তারা তখন এসব অর্থায়ন বন্ধ করে দেয়।
প্যালেস্টাইন অথরিটি এখনো পশ্চিম তীরের অংশবিশেষ নিয়ন্ত্রণ করে, কিন্তু তার কর্তৃত্ব অনেকটাই সীমিত এবং দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে। এই মুহূর্তে ইসরায়েল পশ্চিম তীরের 60% বেশি এলাকা সরাসরি নিয়ন্ত্রণ করে। প্রায় প্রতিদিনই তারা সেখানে সেনা অভিযান চালায়। পুরো পশ্চিম তীর জুড়ে ইসরায়েলিরা অসংখ্য চেকপয়েন্ট ও একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে। প্যালেস্টাইন অথরিটির অনুমতি ছাড়াই তারা সেখানে ফিলিস্তিনিদের আটক করে বা হত্যা করে। একসময় শক্তিশালী অবস্থানে থাকলেও বর্তমানে প্যালেস্টাইন অথরিটির এই দুর্বল অবস্থানে পৌঁছে যাওয়ার একাধিক কারণ রয়েছে। প্রথমত, পশ্চিম তীরের নিরাপত্তা ও অর্থনৈতিক অবস্থা ইসরায়েলের উপর নির্ভরশীল। ইসরায়েল প্রায়শই কর রাজস্ব আটকে দেয়, যা প্যালেস্টাইন অথরিটির বাজেটে বড় সংকট তৈরি করে। দ্বিতীয়ত, জনগণের আস্থার অভাব। দুর্নীতি, কর্তৃত্ববাদিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাবের কারণে জনগণ প্যালেস্টাইন অথরিটিকে আর বিশ্বাস করে না। মাহমুদ আব্বাস 2005 সালে নির্বাচিত হলেও এরপর আর কোনো প্রেসিডেন্ট নির্বাচনই হয়নি। তৃতীয় কারণটি হল অভ্যন্তরীণ বিভাজন। হামাস ও ফাতার মধ্যকার দ্বন্দ্ব এখনও নিরসন হয়নি, ফলে জাতীয় ঐক্যের সরকার গঠন বা ঐক্যবদ্ধ কূটনীতি কোনোটাই সম্ভব হয়নি। আর সবশেষ কারণ হল আন্তর্জাতিক চাপ। প্যালেস্টাইন অথরিটির ওপর পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপ থাকে যেন তারা সহিংস প্রতিরোধ বা ইসরায়েল বিরোধী কার্যক্রমে যুক্ত না হয়। এর ফলে তারা জনপ্রিয়তা হারিয়েছে এবং দখলদারিত্বের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়তেও ব্যর্থ হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের তীব্র নিন্দা জানিয়েছিলেন মাহমুদ আব্বাস। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, আমরা উভয় পক্ষের বেসামরিক মানুষ হত্যা বা নির্যাতনের মতো কাজ প্রত্যাখ্যান করি, কারণ এগুলো নৈতিকতা, ধর্ম এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সে সময়ের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে জর্ডানে বৈঠক করার সময় মাহমুদ আব্বাস এসব মন্তব্য করেন। ইসরায়েলিরা গাজায় সামরিক অভিযান শুরুর 1 মাসেরও কম সময়ের মধ্যে প্যালেস্টাইন অথরিটি পশ্চিম তীরে ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করা জনগণের ওপর দমন পীড়ন শুরু করে। প্যালেস্টাইন অথরিটির অধীনস্থ নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এ নিয়ে জনরোষ বাড়তে থাকলে হাজার হাজার মানুষ পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের রাস্তায় নেমে আসে। তারা স্থানীয় প্যালেস্টাইন অথরিটির অফিস এবং ইসরায়েলি সামরিক চেকপয়েন্টের সামনে বিক্ষোভ করে। 2023 সালের 17 অক্টোবর রামাল্লার কেন্দ্রস্থলে মাহমুদ আবুল লাবান নামের এক বিক্ষোভকারী প্যালেস্টাইন অথরিটির বাহিনীর গাড়ি চাপায় নিহত হন। একই দিনে জেনিনে বিক্ষোভকারীদের ওপর গুলি, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করা হয়। এতে বেশ কয়েকজন কিশোর ও কিশোরী নিহত হয়। গাজার হামাস যোদ্ধাদের মুক্তিকামী তৎপরতা সমর্থন করা তো দূরের কথা, বরং গাজা যুদ্ধ শুরুর পর থেকে প্যালেস্টাইন অথরিটি প্রতিরোধ আন্দোলন দমন করার জন্য সর্বোচ্চ কঠোর পদক্ষেপ গ্রহণ করে। অনেকে বিশ্বাস করেন যে প্যালেস্টাইন অথরিটি মূলত ইসরায়েলের এজেন্ডাই বাস্তবায়ন করছে। গাজায় গত বছর যখন ইসরায়েলিরা যুদ্ধ পরিচালনা করছিল, ঠিক এরকম কঠিন সময়েও প্যালেস্টাইন অথরিটি পশ্চিম তীরের জেনিনে বড় ধরনের নিরাপত্তা অভিযান করে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তারা বিভিন্ন শরণার্থী শিবিরে ইসরায়েল বিরোধী কার্যক্রমকে দমন করার চেষ্টা করে। মুক্তিকামী যোদ্ধাদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করে প্যালেস্টাইন অথরিটি। স্বাধীনতাকামীদের দমনের জন্য তারা হাসপাতাল তল্লাশি করে এবং বেসামরিক লোকদের ওপর গুলি চালায়। প্যালেস্টাইন অথরিটি এরকম অভিযান চালানোর কারণে ইসরায়েলও সাহস পেয়ে যায় এবং চলতি বছর জানুয়ারি থেকে তারাও অপারেশন আয়রন ওয়াল নামে পশ্চিম তীরে 20 বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে, যার ফলে 40,000 মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। প্যালেস্টাইন অথরিটি এই পরিস্থিতিতেও জেনিন সহ অন্যান্য শহরে অভিযান অব্যাহত রাখে। ফলে প্রথমবারের মতো এমনও একটি পরিস্থিতি তৈরি হয়ে যায় যে প্যালেস্টাইন অথরিটি এবং ইসরায়েলি বাহিনীকে একযোগে দখলদারিত্ব বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এই ঘটনা প্যালেস্টাইন অথরিটির জনপ্রিয়তা শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে যায়। এছাড়া প্যালেস্টাইন অথরিটি একাধিকবার যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, গাজায় ক্ষমতা গ্রহণের জন্য যদি হামাসের সঙ্গে সংঘর্ষে জড়াতে হয় তাহলেও তারা প্রস্তুত আছে। এই পরিকল্পনাটি ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফকে রিয়াদে এক বৈঠকে হুসেইন আল শেখ উত্থাপন করেন।
এই প্রস্তাব অনুযায়ী গাজা শাসন করবে এমন একটি কমিটি যার বেশিরভাগ সদস্য হবে গাজার বাইরের। প্যালেস্টাইন অথরিটি গাজার পুনর্গঠনের কাজেও ভূমিকা রাখতে চেয়েছে, কারণ মিশরের প্রস্তাবনা অনুযায়ী যদি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয় তাহলে গাজায় বিপুল অর্থের বিনিয়োগ হবে, আর প্যালেস্টাইন অথরিটি সেই দায়িত্ব হাতে পেলে তারা নতুন করে দুর্নীতি করার বিরাট সুযোগ পাবে। বিশ্লেষকরা তো বটেই, সাধারণ ফিলিস্তিনিরাও প্যালেস্টাইন অথরিটির ব্যাপারে এমনটাই ধারণা করেন। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।